যা বন্ধ করা উচিত নয় সেটা বন্ধ করছে, যা বন্ধ করা দরকার সেটা করছে না। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে হলগুলো রয়েছে সেখান থেকে শিক্ষার্থীদের যাতায়াত মাধ্যমকে সহজ করার জন্য বিভিন্ন শাটল সার্ভিস চালু ছিল, যেটা গতকালকে বন্ধ করে দেওয়া হয়েছে। যার বিপক্ষে আমি দেখেছি শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের বিভিন্ন ধরনের মনোক্ষুণ্ণতা আমরা পরিলক্ষিত করছি, কেননা শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারতে শাটল সার্ভিসগুলোর মাধ্যমে। আমরা যখন নির্বাচন অফিসারের সাথে কথা বললাম, চিফ রিটার্নিং অফিসারের সাথে, তিনি জানালেন এতে নাকি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা যাতায়াত করবে শাটল সার্ভিসে, এতে যদি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয় তাহলে যারা কনসার্টের নামে, স্ট্যান্ড আপ কমেডি শোয়ের নামে প্যানেল পরিচিতি করছে তাদের কি হচ্ছে সেটা আমরা জানি না। একইভাবে দেখলাম যেখানে রাত 12টার পর 11টার পর কোনো হলের নারী শিক্ষার্থীরা হল থেকে বের হতে পারে না। কোনো নারী শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে রাত 12টার পরে, সেখানে হল প্রভোস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে 1 ঘন্টা প্রসিডিউরের পরে, লেন্দি প্রসেসের পরে তাকে হসপিটালে নেওয়া হয়, তাও অনেক সময় নেওয়া হয় না। সেখানে আমরা দেখলাম একজন বিখ্যাত ভিপি প্রার্থী, স্বতন্ত্র প্যানেল থেকে যিনি নির্বাচন করছেন, উমামা ফাতেমা, রাতের আধারে 1টা 13 মিনিটে তিনি রকি হলে প্রচারণা করছেন, যেটাকে শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্নভাবে নিন্দা জ্ঞাপন করেছে এবং প্রত্যাখ্যান করছে। আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, চিফ রিটার্নিং অফিসারকে আহ্বান জানাবো শিক্ষার্থীদের যাতায়াতের সহজ মাধ্যম শাটল সার্ভিসকে অবিলম্বে আবার চালু করা হোক। মধ্যেই ক্যাম্পাসে একটু উৎসবের আমেজ বিরাজমান, কিন্তু এর মাঝেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলা। গতকালকে রাতে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, যেখানে আমরা গত কয়েকদিন যাবৎ বলার চেষ্টা করছি যে একটা মেয়ে তার বৈধ হল আইডি কার্ড থাকার পরও সে ইচ্ছা করলে তার আরেকটা বান্ধবীর রুমে যেতে পারে না, হলে যেতে পারে না। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কালো আইন, ডাইনোসর যুগের আইন। এরই মধ্যে দেখতে পেলাম নির্বাচন কেন্দ্রিক এই আইনটাকে শিথিল করা হয়েছে। প্রার্থীরা এক হলের প্রার্থী আরেক হলে প্রচারণা করতে পারবে, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে শুরু হবে। কিন্তু এরই মধ্যে দেখতে পেলাম, আমার জেনারেল সেক্রেটারি একটু আগে আপনাদেরকে বলেছেন যে রাত 11টা 15 কিংবা 1টা13 দিকে অথবা 15-এর দিকে আমরা দেখতে পেলাম একজন হেভিওয়েট ভিপি প্রার্থী, তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন। তো উনি ক্ষমা চেয়েছেন হল প্রভোস্টের কাছে। এখন কোনো ঘটনা, যে ঘটনাটা কোনোভাবে আইনের সাথে যায় না, আইন সেটাকে বৈধতা দেয় না, এখন সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান, তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই, তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। এভাবে তো আসলে আচরণবিধি লঙ্ঘন করাটা কোনোভাবেই আইনের সাথে যায় না, এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের সাথে কোনোভাবেই সেটা যায় না। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে, নির্বাচন কমিশন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে। তারপর মেয়েদের বিভিন্ন হলে আমরা জানতে পারছি বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ বিভিন্ন তাদের রুমে সাধারণ শিক্ষার্থীদেরকে অথবা তাদের যে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পার্টি করে বেড়াচ্ছে, খাবারের পার্টি করে বেড়াচ্ছে, যেটা কোনোভাবেই বর্তমান যে নির্বাচনী আচরণবিধি সেটার সাথে যায় না। সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশন যারা আছেন তারা তদন্ত করবেন এবং এই জিনিসগুলোকে যেন না ঘটে এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। তারপর আরেকটি ঘটনা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ, যেটা থেকে প্রতিনিয়ত মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, প্রার্থীদেরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে বিভিন্নভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, ঢাবি প্রশাসন ইতিমধ্যেই বিটিআরসিকে সেই গ্রুপগুলোকে বন্ধ করার জন্য তিনি চিঠি প্রয়োগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো চলমান আছে। তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপগুলোতে হাজার হাজার মেম্বার আছে, সেগুলো এখনো পর্যন্ত চলমান আছে। এবং সেই গ্রুপগুলো যারা পরিচালনা করছেন, যারা মডারেটর আছেন, সেই মডারেটরগুলো কিন্তু
এই নির্বাচনে প্রার্থিতা মানে এই নির্বাচনের ক্যান্ডিডেট তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কিছু গ্রুপ রয়েছে, এগুলোর নাম আপনারা জানেন, কারণ প্রপাগান্ডাতে এগুলো হচ্ছে যে আপনার ইতিমধ্যেই খুব খ্যাতি অর্জন করেছে, ডিউ ইনসাইডার, কিন্তু আজকে দেখলাম তারা তাদের নাম পরিবর্তন করে ঢাকা ইনসাইডার রেখেছেন। তারপরে ডিউ ক্রাশ অ্যান্ড কনফেশনস এই নামের একটা গ্রুপ আছে, তারপর দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস, তারপরে হচ্ছে ডিউ আপডেট নামে একটা গ্রুপ আছে, আজকে দেখলাম এটা পরিবর্তন করে রাখা হয়েছে ঢাকা আপডেট নামে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ এখন যে গ্রুপগুলোর নাম বলেছি এই গ্রুপগুলো সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয় তাহলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের বিষয়। সেটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে যেন সুরাহা করা হয় এই গ্রুপগুলোর ব্যাপারে, কারণ প্রতিনিয়ত আপনি মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াবেন, যে কোনো জিনিস এই গ্রুপগুলো থেকে ঘটতে পারে, ঘৃণা ছড়াচ্ছে এই গ্রুপগুলো। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হলগুলোতে বিভিন্ন গুপ্ত সংগঠন জুন ওয়াইজ, ওই যে ছাত্রলীগ যেভাবে জুন ভিত্তিক রাজনীতি করত সেই জুন ভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুন ওয়াইজ ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছে, ডামি প্রার্থী দাঁড়া করিয়ে দিয়েছে। যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে যে সাথে মিলে না, তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে ডামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে। এগুলো সাংবাদিক ভাইরা আপনারা এগুলো খুঁজে বের করবেন, এগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন এবং এগুলোর বিহাইন্ড দ্য সিন আপনারা সামনে তুলে আনবেন। তারপর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলেছি আর এই যে হল ভিত্তিক যে প্রচারণা হবে সেই প্রচারণাগুলো কোন ধাপে কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে তারা একটা ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করবে, কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই ব্যবস্থা কিংবা সেই ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করেনি। এখন সেই ব্যবস্থা আপনার হচ্ছে যে প্রকাশ না করার কারণে আমরা যেভাবে প্রচারণা করতে যাই না কেন সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে। এজন্য নির্বাচন কমিশনকে বলছি অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলোতে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন, নতুবা গুপ্ত সংগঠন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে, আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে যেই গ্রুপগুলোর নাম আমরা বলেছি। সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে চান এইগুলো সম্পর্কে ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে। তারপর হচ্ছে যে গতকালকে আমরা হচ্ছে যে ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কি অবস্থা প্যানেলগুলোর, তো আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম, আপনারা সাংবাদিকবৃন্দ অবশ্যই দেখেছেন, ম্যাক্সিমাম সাংবাদিকবৃন্দ হয়তো বা দেখে থাকতে পারেন। অত্যন্ত আশঙ্কার বিষয় সেখানে অনেকেই কমেন্ট করেছে, অনেকে না কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী। পরবর্তীতে তার যখন ফেসবুক আইডি ঘাঁটতে গেলাম গিয়ে দেখলাম সে লিখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এই যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির 5 আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে কুৎসা রটাচ্ছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোনো ধর্মেই কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয়। সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে যেই ধরনের অপপ্রচার আপনারা 5 আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন, আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি 5 আগস্ট পরবর্তী সময় আমরা ক্যাম্পাসগুলোতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহমর্মিতামূলক রাজনীতি চেয়েছি। আপনাদেরকে আহ্বান করব এই জায়গাগুলো থেকে সরে এসে আপনারা সহনশীলতার রাজনীতিতে ফিরে আসেন, নারী সম্পর্কে যে কুৎসিত দৃষ্টিভঙ্গি সেখান থেকে আপনারা আশা করি ফিরে আসবেন। কারণ এটা প্রথম নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে গ্রুপগুলোর নাম একটু আগে বলেছি সেই গ্রুপগুলোতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর কারণে আমাদের মেয়েদেরকে নিয়ে মানে রিয়েল আইডি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপে যেই ধরনের নোংরা অপপ্রচার করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর আমরা সেই তখন থেকেই ওই আইডিগুলো দিয়ে অভিযোগ দিয়েছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ছেলেগুলোকে চিহ্নিত করতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, যেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে সেই ব্যবস্থা গ্রহণ না করার কারণে। কুশে হল, জসিমউদ্দিন হল সহ অন্যান্য 71 হল সহ অন্যান্য সকল হল থেকে আমরা একটু আগে আমরা হলের প্যানেল নিয়ে বসেছি, আমরা অভিযোগ পেয়েছি কে ছাত্রলীগ করতো গেস্ট রুম গণরুম কালচার, এখন আমরা শুনতেছি যে মুড়ি পার্টির কালচার। এখন সেই মুড়ি পার্টিতে বলা হয় যে কে কয়টা নাম মুখস্থ করতে পেরেছে শিক্ষার্থীদের প্যানেলে যারা আছে আর কি, মানে প্যানেলে মানে মানে গুপ্ত সংগঠনের কিংবা হচ্ছে যে তারা যে প্যানেল দিয়েছে সেই প্যানেলের যে মেম্বার কিংবা সদস্যরা আছে তাদের নামগুলা যাদেরকে মুড়ি খাওয়াচ্ছে তারা মুখস্থ করতে পারছে কিনা এটা নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে, এবং যে বেশি নাম মুখস্থ করতে পারছে তাকে উপঢৌকন এবং উপহার দেওয়া হচ্ছে। সুতরাং নির্বাচন খুব দুঃখ লাগে, আসলে হাসিও পায়। নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের যারা নির্বাচন কমিশন আছেন এই ধরনের কালচারগুলোকে অবশ্যই আপনারা শক্ত হাতে দমন করবেন এবং এগুলো সম্পর্কে সাংবাদিক বৃন্দ আছেন এগুলো সম্পর্কে তথ্য খুঁজে বের করবেন। এরপর দেখেন আমরা এফএইচ হল সম্পর্কে তথ্য পেয়েছি। এফএইচ হলের যে এজিএস প্রার্থী শাফিক, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। এজিএস রাকিবুল রিয়াদ, সে তোফাজ্জল হত্যা মামলার আসামি। জিএস এনামুল হাসান ছাত্র দলের উপর 2022 সালে ক্যাম্পাসে যে হামলা হয়েছিল সে হামলায় সে জড়িত ছিল, সুতরাং এবং ছাত্রলীগের পোস্টেড ছিল। সুতরাং এরা কিভাবে এই অবস্থায় থেকেও নির্বাচন করতে পারছে সেটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করছি, সেই বিষয়ে তারা অবশ্যই আমাদেরকে জবাবদিহিতা করবেন। তারপর এফরমান হলের যে গুপ্ত শিবির এবং বাকশাস যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে এফরমান হলের প্রভুজ সরাসরি পক্ষপাতিত্ব করছেন, পেট্রোনাইজ করছেন। সুতরাং এফরমান হলের প্রভুজ সম্পর্কে আমরা ওপেনলি আপনাদের পুরো বিশ্ববিদ্যালয়কে এবং নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ করছি, উনি যদি পক্ষপাতিত্ব যে অভিযোগ ওনার সম্পর্কে এসেছে এবং সেটার প্রমাণ আমাদের কাছে আছে, সে বিষয়ে আশা করি নির্বাচন কমিশন সেই হলের প্রভুজ সম্পর্কে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এমনও তথ্য পেয়েছি এফরমান হল থেকে যে এফরমান হলের একজন সাংবাদিক তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে স্টুডেন্টরা ছাত্রদের ছেলেদের পক্ষে কাজ করছেন সেই ছেলেদেরকে সেই সাংবাদিক বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করছেন। সুতরাং এফরমান হল সম্পর্কে নির্বাচন কমিশন যারা হল কমিশন যারা আছেন তারা এই জিনিসগুলোকে তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। এফরমান হলের যে সংস্কার মানে হচ্ছে যে হলের যে সংস্কার যে কমিটি হয়েছিল, সংস্কার টিম ছিল আর কি, লাস্ট সময় এফর রহমান হলের যে সংস্কার টিম করা হয়েছিল, সংস্কার প্রতিনিধি টিম, সেই প্রতিনিধি টিম যখন সংস্কারের প্রতিনিধি টিমে আসে তখন তারা বলেছিল আমরা কিন্তু ডাকসু নির্বাচন করব না, কিন্তু এখন সেই সময়ে হলের সংস্কারের যে প্রতিনিধি টিম এরা আসছে, এরা এসে এখন আবার এরা নির্বাচনও করছে এবং তারা যে নির্বাচন করবে না সেটা লিখিতও আছে এবং সেই ক্যান্ডিডেটদের পক্ষে এখন এফরমান হলের প্রভুজ কাজ করছে। সুতরাং এইরকম পক্ষপাতমূলক পরিস্থিতিতে আমরা কিভাবে নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি? 71 আরেকটা অভিযোগ আছে, 71 হলের এজিএস তানিম, এই যে লাস্ট কোটা সংস্কার আন্দোলন ছিল সে ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সে হামলা করেছে। সুতরাং সেই ছেলে কিভাবে এই নির্বাচনে প্রতিযোগিতা করতে পারে সেই নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি জানাচ্ছি।